হ্যালো স্টুডেন্ট, আমি সৌভিক বণিক আর কমার্সের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইস্যু অফ শেয়ার, মানে তোমাদের যেটা ক্লাস 12 এর জয়েন্ট স্টক কোম্পানি ইস্যু অফ শেয়ার আছে সেটা। তো এই যে ক্লাসটা হবে, এই ক্লাসটা তোমরা ইউটিউবে এটা রেগুলার ক্লাস পাবে। এটা গোটা টপিকটা আমি রেগুলার ক্লাস ইউটিউবে আপলোড করতে থাকবো। আচ্ছা, আজকে তোমরা এখানে ওপরে দেখতেই পাচ্ছ যে ক্লাসের নামটা কি। এখানে আমি টপিক টু বি কভার্ড বলে, ঠিক আছে, এইখানে কি কি টপিক পড়ানো হবে তার ইন্ট্রোডাকশনের পার্টটা আর প্র্যাকটিক্যাল পার্টটা আমি এখানে কভার করেছি। এবার যেখানে যে ইন্ট্রোডাকশনের পার্টটা আছে, ঠিক আছে, এবং প্র্যাকটিক্যাল পার্টটা আছে, সেটা কিভাবে কভার করব সেটা একটা প্ল্যানিং বলি। আজকে আমরা ইস্যু অফ শেয়ার কিভাবে প্র্যাকটিক্যালি আমরা ইস্যু অফ শেয়ারের সামস করতে পারবো, ঠিক আছে, সেইটার আমরা একদম বেসিকটা জানবো, ঠিক আছে। তার সাথে আমাদের যেইটুকুনি প্র্যাকটিক্যালের সাথে থিওরির যেইটুকুনি বেসিক জানার ইস্যু অফ শেয়ারের এই প্রবলেমগুলো সলভ করার জন্য সেটা জানবো। তাহলে বাকি থিওরিটা কি হবে? বাকি যে থিওরিটা থাকবে সেটা আমরা আস্তে আস্তে ক্লাস চলতে চলতে প্রতিটা রেগুলার ক্লাসে অথবা সামস গুলো যখন শেষ হয়ে যাবে, প্র্যাকটিক্যালটা যখন কমপ্লিট হয়ে যাবে, তার সাথে আমরা এই থিওরি পার্টটাও কভার করব। আর এই পার্টের একটা আমি এমসিকিউ সিরিজও তোমাদের জন্য নিয়ে আসবো এই রেগুলার ক্লাসে, ঠিক আছে। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। খুব সহজ চ্যাপ্টার, চলো দেখা যাক। আমরা জানি তোমাদের যে ক্লাস 12 এর যেটা সিলেবাস আছে, সেই সিলেবাসে আমরা যেরকম 11 এ সোল প্রপাইটারশিপ পড়তাম, তো আমরা ক্লাস 12 এ পার্টনারশিপ আর কোম্পানির অ্যাকাউন্টিং কিভাবে হয় সেটা আমরা জানি, তাই তো। এইখানে যে জয়েন্ট স্টক কোম্পানি আছে সেটা কিন্তু তোমাদের কোম্পানির অ্যাকাউন্টিং এর মধ্যে পড়ে। কোম্পানি কাকে বলে? কোম্পানি হচ্ছে এ কোম্পানি incorporate under Company Act 2013 or any previous company law, মানে কোম্পানি অ্যাক্ট, ঠিক আছে, কোম্পানি অ্যাক্ট 2013 সালে যে নতুন কোম্পানি অ্যাক্ট আসে, ঠিক আছে, সেই কোম্পানি অ্যাক্টের যে প্রভিশন আছে সেই প্রভিশন গুলোকে ফলো করে বা যেগুলো লেখা আছে তোমাদের তোমাদের বোঝার সুবিধার জন্য যা লেখা আছে, যা নিয়ম লেখা আছে, সেই নিয়মকে যদি ফলো করে কোনো কোম্পানি নিজেদেরকে ইনকর্পোরেট করে মানে মানে নথিভুক্ত করছে কিসে? অ্যাজ আ কোম্পানি হিসাবে, ঠিক আছে, গভর্নমেন্টকে জানাচ্ছে, তাহলে কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যদি ইনকর্পোরেশন হয়ে থাকে, অথবা তাহলে কি 2013 আগে কোনো কোম্পানি ল বা কোনো কোম্পানি অ্যাক্ট ছিল না, তাহলে সেই সময় কি কোম্পানিটা ইনকর্পোরেট হতো না? হতো। সেই সময়ও কিছু কোম্পানি অ্যাক্ট ছিল, কোম্পানি ল ছিল, তার নিয়ম কিছু আলাদা ছিল, তো সেটা এখন চেঞ্জ হয়ে 2013-তে নতুন কোম্পানি অ্যাক্ট এসছে। তাহলে কোম্পানি আমরা কাদেরকে বলবো? যেই কোম্পানিগুলো প্রথমত কোম্পানি অ্যাক্ট 2013 এইটা ফলো করে তৈরি হচ্ছে, অথবা 2013 এর আগে, ঠিক আছে, আগে যে কোম্পানি ল গুলো ছিল সেই কোম্পানি ল, প্রিভিয়াস কোম্পানি ল কে যদি ফলো করে কোনো যদি কোম্পানি তৈরি হয়, সেই কোম্পানিগুলোকে আমরা কি বলবো? আমরা কোম্পানি হিসেবে ট্রিট করব। তাহলে বোঝা গেল কোম্পানির ডেফিনেশন কি। যদি কোনো কোম্পানি, ঠিক আছে, সে কি করে, সে কোম্পানি অ্যাক্ট 2013 এবং প্রিভিয়াস কোম্পানির ল অনুযায়ী তৈরি হয়ে থাকে, তাহলে তাদেরকে আমরা কোম্পানি বলবো। জয়েন্ট স্টক কোম্পানি কি বলছে? জয়েন্ট স্টক কোম্পানি হলো যারা ইনকর্পোরেট হয়, ইনকর্পোরেট বাই গ্রুপ অফ পার্সন আন্ডার দ্য কোম্পানি অ্যাক্ট, মানে যেই ধরনের কোম্পানিগুলো একজন কেউ তৈরি করে না, কোম্পানিগুলো তৈরি করে, যে কোম্পানিগুলো তৈরি হয় অনেকজন মানুষের একটা উদ্যোগে, অনেকজন মানুষ একসাথে মিলে একটা কোম্পানি তৈরি করছে, ঠিক আছে। তাহলে কোম্পানি যা অনেকজন মানুষ মিলে তৈরি করছে, ঠিক আছে, অনেকে আছে কোম্পানিতে, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলবো? জয়েন্ট স্টক কোম্পানি বলবো, ঠিক আছে। এবার প্রতিটা যে কোম্পানি থাকে তারা যে কোনো ধরনের কাজ করুক না কেন, কোম্পানি বিভিন্ন ধরনের প্রজেক্ট করে, ঠিক আছে। আজকে যদি উদাহরণ নাও, যেরকম টাটা, ঠিক আছে, টাটা আজকে অনেক ফিল্ডে আছে, তাই না? যেরকম ধরো টাটা গাড়ি তৈরি করছে,
ঠিক আছে, টাটার নিজস্ব স্টিল ফ্যাক্টরি আছে, সেখানে তারা স্টিলের প্রোডাকশন করছে, বিভিন্ন ধরনের স্টিল রিলেটেড আইটেম তৈরি করছে। টাটা আমাদের এফএমজিসি তো আছে, এফএমজিসি মানে হচ্ছে যেগুলো আমরা খাই, ঠিক আছে, যেরকম টাটা সল্ট, ঠিক আছে। এছাড়াও আমরা, এটা খুব পপুলার তাই জন্য বললাম, এছাড়া আরো টাটার অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা ডেলিকার লাইফে ইউজ করি। তাহলে এই যে এত ধরনের প্রজেক্টে টাটা কাজ করছে বা টাটার বিভিন্ন কোম্পানিগুলো কাজ করছে, তো তাদের এই কাজ করার জন্য কি লাগবে? ক্যাপিটাল লাগবে। কাজ করার জন্য কি লাগবে? মূলধন লাগবে। যেই মূলধন থেকে তারা টাকা নিয়ে তারা প্রতিদিনের যে কাজ, ঠিক আছে, সেই কাজটাকে কি করতে পারবে? কাজটাকে কমপ্লিট করতে পারবে, প্রতিদিনের ডে টু ডে কাজটাকে কনভার্ট করতে পারবে, ঠিক আছে, তাদের যা প্ল্যানিং আছে সেগুলোকে তারা একদম বাস্তবায়িত করতে পারবে, যত প্রোডাকশন করার আছে, যা প্ল্যানিং আছে সেগুলোকে তারা করতে পারবে। তো এই যে টোটাল ক্যাপিটালটা, এবার এত যে প্রোডাকশন হবে তার জন্য অনেক টাকা লাগবে, অনেক ক্যাপিটাল লাগবে, হ্যাঁ কি না? তো এই গোটা টাকাটা বা এই গোটা ক্যাপিটালটা নিশ্চয়ই কোনো একজন মানুষের পক্ষে, ঠিক আছে, কোনো একজন মানুষের পক্ষে, ঠিক আছে, দেওয়া সম্ভব নয়। কি লিখছি? 1%। কোনো একজন মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে তাহলে কি হবে? সেক্ষেত্রে এই যে ক্যাপিটালটা আছে, এই যে দেখতে পাচ্ছ না টোটাল ক্যাপিটাল এখানে দেখিয়ে রেখেছি, এই যে টোটাল ক্যাপিটালটা আছে, এই ক্যাপিটালটাকেই টাটা কি করবে? টাটা ছোট ছোট টুকরো করবে, টুকরো করে মার্কেটের মধ্যে এটাকে অ্যানাউন্স করবে যে আমি মার্কেট থেকে ক্যাপিটাল চাইছি, আর যারা আমাকে এই ক্যাপিটালের টাকা দেবে তাদেরকে আমি আমার কোম্পানির মালিক হিসেবে ট্রিট করব। কি হিসেবে ট্রিট করব? মালিক হিসেবে ট্রিট করব। আর এই যে ছোট ছোট টুকরো গুলোকে আমরা কি বলি? আমরা বলি শেয়ার। বোঝা গেল? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, ঠিক আছে? আচ্ছা, ধরে নি টাটা, ঠিক আছে, কোম্পানির নাম কি? টাটা লিমিটেড। কোম্পানির নাম কি? টাটা লিমিটেড। তার 10 লাখ টাকা লাগবে। তার কত টাকা লাগবে? 10 লাখ টাকা লাগবে। এবার কি বললাম যে 10 লাখ টাকা তো কেউ একসাথে দিতে পারবে না। তখন টাটা কি করবে? এই যে 10 লাখ টাকা মানে তার টোটাল ক্যাপিটাল, সে যতটা ক্যাপিটাল চাইছে সেই ক্যাপিটালটাকে না কি করবে? ছোট ছোট পার্টে ভাগ করবে। ধরে নাও এটা টোটাল ক্যাপিটাল, আমি এরকম ভাবে ভাগ করছি, ঠিক আছে? ঠিক আছে, এবার এই ভাগটা টাটা যেমন খুশি ভাবে করতে পারে, ঠিক আছে। ধরে নিলাম টাটা চাইছে, ঠিক আছে, যে এটাকে 1 লাখ টুকরো করবে, মানে 1 লাখ খানে ইউনিটে ভাগ করবে, ঠিক আছে। 10 লাখ টাকা তার চাই, সে এই 10 লাখ টাকাটাই 1 লাখ ইউনিট থেকে তুলতে চাইছে। বোঝা গেল? তাহলে টাটার প্রতি ইউনিটে কত টাকা লাগবে? 10 টাকা লাগবে। টাটার প্রতি ইউনিটে কত টাকা লাগবে? 10 টাকা করে লাগবে। তাহলে আমি বলতে পারি যে একটা ইউনিটের দাম হচ্ছে 10 টাকা। বোঝা গেল? ভালো করে বুঝবে, একটা ইউনিটের দাম হচ্ছে 10 টাকা, ঠিক আছে। এবার এই যে 10 লাখ টাকাটাকে সে যে 1 লাখ ইউনিটে ভাঙলো, এটাকে সে এবার মার্কেটে ছাড়বে। তার মধ্যে কিছুটা টাকা টাটা নিজে মানে ইনভেস্ট করবে, কিছুটা টাকা নিজে দেবে অ্যাজ আ মালিক হিসেবে, আর বাকি টাকাটা বাইরে যারা মার্কেটে যারা লোক আছে, আমার তোমার মতন লোকেরা, তারা দেবে, ঠিক আছে। ধরে নিলাম টাটা আছে, আর পার্সনদের নাম লিখে নিচ্ছি কিছু, এ বি সি ডি ই এফ, ঠিক আছে। বোঝা গেল? এবার এই যে টাকাটা, তার মানে এই যে 10 লাখ টাকা, আমি এটাকে একটু ইরেজ করছি এবার। তাহলে এই 10 লাখ টাকাটা যেটা আছে, ঠিক আছে, সেই 10 লাখ টাকাটাকে টাটা কি করবে? সবার থেকে নেবে, নিজেও কিছুটা টাকা দেবে, ঠিক আছে। ধরে নিলাম তাহলে 1 লাখ ইউনিট হিসেবে নিচ্ছে, 1 লাখ ইউনিটের মধ্যে ধরে নিলাম 60,000 ইউনিট 10 টাকা করে টাটা নিজেই দিয়ে দিল, মানে টাটা নিজেই 6 লাখ টাকা দিয়ে দিচ্ছে। আর বাকি যে টাকাটা আছে সেটা এ বি সি ডি এর ভাবে নিতে থাকবে। কিছুটা করি আমরা,
সবকটা উদাহরণ না দেখে কিছুটা করি। ধরে নিলাম এ নিয়েছে 10,000, ঠিক আছে, 10,000 শেয়ার নিয়েছে। তাহলে এ কে কত টাকা দিতে হবে? 1,00,000 টাকা দিতে হবে। সেরকম ধরছি বি নিয়েছে 20,000 শেয়ার, তাহলে বি কে কত দিতে হবে? 2,00,000 টাকা দিতে হবে। বোঝা গেল? তাহলে টাটা এইভাবে কিন্তু মার্কেট থেকে টাকাটাকে তুলবে, এবং যারা টাটাকে টাকা দেবে তাদেরকে টাটা কি করবে? কোম্পানিতে অ্যাজ আ মালিক হিসেবে ট্রিট করবে। বোঝা গেল? আচ্ছা, এখানে কিছু থিওরির পার্ট আছে যেগুলো আমরা পরে পড়বো। পার্টনারশিপ, জয়েন্ট স্টক কোম্পানির পার্থক্য সমস্তটাই পরে পড়বো। আচ্ছা, এখানে কাইন্ড অফ কোম্পানি আছে, কোম্পানি কি কি ক ধরনের কোম্পানি হয়, কি কি ভিত্তিতে, সেরকম। আচ্ছা, আজকে আমরা একদম বেসিক যেটা আছে সেটা করতে ফোকাস করব। আচ্ছা, আমরা না ডাইরেক্ট একটা অঙ্ক দিয়ে বুঝবো। আমাদের বেসিক্যালি এই জার্নাল এন্ট্রি গুলো বোঝার আছে। এই জার্নাল এন্ট্রি গুলো দেখতে পাচ্ছ? এই জার্নাল এন্ট্রি গুলো বোঝার আছে। এটা আমরা অঙ্ক দিয়ে বুঝবো। এবার আমাকে একটা নর্মাল কথা বলো, ধরো এ যে টাটাকে দেবে বলেছিল 1,00,000 টাকা, এবার এই 1,00,000 টাকা, বা বি যে টাটাকে দেবে বলেছিল 2,00,000 টাকা, এদের থেকে যদি এককালীন, ঠিক আছে, বা একেবারে এই 1,00,000 টাকা বা 2,00,000 টাকা চাওয়া হয়, তাহলে অনেক সময় হতে পারে যে তারা এককালীন দিতে পারবে না, তাই তো? তাহলে কোম্পানি কি করে, এই যে টাকাটা, এই যে ক্যাপিটালের যে টাকাটা তার প্রয়োজন, সেই টাকাটাকে কোম্পানি কি করে, ইনস্টলমেন্টে টুকরো টুকরো করে ভাগে ভাগে তাদের থেকে কালেক্ট করবে। কি করবে? ইনস্টলমেন্টে টুকরো টুকরো করে ভাগে ভাগে তারা সেখান থেকে কালেক্ট করবে, ঠিক আছে? আর এই ইনস্টলমেন্টটাকেই আমরা কি কি নাম দিই? এই ইনস্টলমেন্টটাকে আমরা নাম দিই অ্যাপ্লিকেশন, অ্যালটমেন্ট, কল। এবার কল একটার জায়গায় অনেকগুলো হতে পারে, ঠিক আছে, যেমন ফার্স্ট কল, সেকেন্ড কল, ঠিক আছে, আর লাস্ট কল যেটা হবে সেটাকে আমরা ফাইনাল কল হিসেবে ট্রিট করবো। বোঝা গেল? যতগুলো কল চায় ততগুলো কল দিতে পারে, ঠিক আছে। তাহলে এই 1,00,000 টাকাটাকে কি করবে? ভেঙে ভেঙে, মানে 1,00,000 টাকার বেস প্রাইস কত ছিল? 10 টাকা। সেই 10 টাকাটাকে ছোট ছোট টুকরো করে, ধরো অ্যাপ্লিকেশনে 2 টাকা নিল, তারপরে অ্যালটমেন্টে ধরো 3 টাকা নিল, ঠিক আছে, ফার্স্ট কলে ধরো 1 টাকা নিল, সেকেন্ড কলে ধরো 1 টাকা নিল, ঠিক আছে, আর লাস্ট কলে 3 টাকা নিল। দেখো তাহলে টোটাল 2 প্লাস 3 প্লাস 1 প্লাস 1 প্লাস 3, তার মানে 2 3 হচ্ছে 5, 5 একে 6, 1 7, 7 আর 3 10। তাহলে এই 10 টাকা যেটা হলো সেটা কি করলো? টাটা ভাগে ভাগে সবার থেকে নিল। বোঝা গেল? এবার এই যে পার্টে পার্টে টাকাটা কোম্পানি এই মানুষদের থেকে নেবে, ঠিক আছে, সেটার কিভাবে অ্যাকাউন্টেবিলিটি আমরা করে থাকি সেটা আমরা দেখব, ঠিক আছে, আর সেটাই তোমাদের হচ্ছে মেন অঙ্ক, ঠিক আছে, সেটাই হচ্ছে মেন অঙ্ক। তার জন্য আমাদের কিছু জার্নাল এন্ট্রি প্রয়োজনীয়তা হয়, সে কিছু জার্নাল এন্ট্রি এখানে লেখা আছে, সেগুলোই আমরা অঙ্কের মধ্যে দিয়ে শিখবো, যাতে আমরা বেশি ভালো করে বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা, একটা অঙ্ক রেখেছি তোমাদের জন্য, ঠিক আছে। কি বলছে? এক্স লিমিটেড, এক্স লিমিটেড আছে, এক্স লিমিটেড কি করছে? ইস্যু করছে কত? 20,000 খানা শেয়ার ইস্যু করছে। শেয়ারের সংখ্যাটা বলে দিচ্ছে, কত শেয়ার ইস্যু করছে? 20,000 শেয়ার ইস্যু করছে। প্রতিটা শেয়ারের প্রাইস কত? 10 টাকা করে, মানে একটা শেয়ার 10 টাকা, ঠিক আছে। এবার বলেছিলাম যে ইনস্টলমেন্টে ভেঙে নেবে, দেখো কি বলছে,
অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশনে 2 টাকা নেবে, 10 টাকার মধ্যে অ্যাপ্লিকেশনে 2 টাকা নেবে, অ্যালটমেন্টে 3 টাকা নেবে, ফার্স্ট কলে 4 টাকা নেবে, আর ফাইনাল কলে 1 টাকা নেবে। তাহলে 2 3 5 4 9 1 10, তাহলে এই 10 টাকা 4টে ইনস্টলমেন্টে নেবে। ফার্স্ট ইনস্টলমেন্ট মানে অ্যাপ্লিকেশনে নেবে 2 টাকা, সেকেন্ড ইনস্টলমেন্ট মানে হচ্ছে অ্যালটমেন্টে নেবে 3 টাকা, তারপরে ফাইনাল কল সেখানে নেবে 4 টাকা, আর সরি ফার্স্ট কল সেখানে নেবে 4 টাকা, আর ফাইনাল কল যেটা আছে সেখানে নেবে 1 টাকা। বোঝা গেল? তারপর কি বলছে? বলছে এই যে 20,000টা শেয়ার তারা কারা নিয়েছে, বলছে পাবলিক অ্যাপ্লাইড ফর 20,000 শেয়ার, মানে যতগুলো শেয়ার ইস্যু করা হয়েছিল, 20,000টা শেয়ার ইস্যু করা হয়েছিল, ততগুলো শেয়ারেরই আমাদের কাছে কি অ্যাপ্লিকেশন জমা পড়েছে, 20,000টাই অ্যাপ্লিকেশন জমা পড়েছে। কারা অ্যাপ্লিকেশন করেছে? বলছে মিস্টার এ, সে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে হচ্ছে 12,000 টাকার, মানে 12,000টা শেয়ারের অ্যাপ্লিকেশন দিয়েছে, সরি 12,000টা শেয়ারের অ্যাপ্লিকেশন জমা করেছে, 20,000-এর মধ্যে 12,000টা শেয়ার। আর মিস্টার বি যে ছিল সে 20,000-এর মধ্যে 8,000 শেয়ারের অ্যাপ্লিকেশন জমা করেছে। ঠিক আছে, এতটা অবধি পড়ি, বাকি যে পার্টটা আছে সেটা আমরা অঙ্কটা হাফ করার পর বাকি পার্টটা আমরা বুঝবো। চলো আমরা জার্নালের ঘর বানাবো। আচ্ছা, এক্সেলেন্ট। আমরা এটাকে একটু ডিভাইড করে নিই। এই পার্টটায় আমরা জার্নাল করব, যেটা তোমরা নোট করবে, ঠিক আছে? আর এই পার্টটায় তোমরা যেন ভালো করে বুঝতে পারো, আমি এখানে ব্যালেন্স শিট বানাবো একটা, ঠিক আছে? প্রতিটা জার্নালের এগেইনস্টে ব্যালেন্স শিটে কি এফেক্ট পড়তে থাকে সেটা আমরা দেখাবো। এটা অ্যাসেট, রেডি। আচ্ছা, তাহলে ফার্স্ট কি বলেছে? অ্যাপ্লিকেশনের টাকা জমা পড়ছে। এবার ভালো করে বুঝবে, অ্যাপ্লিকেশনের যে টাকাটা জমা পড়ছে সেটা সাধারণত কোম্পানি কোথায় জমা নেবে? কি হাতে ক্যাশে জমা নেবে না, টাকাটা ব্যাংকে জমা পড়বে, তাই তো? তাহলে যখন টাকা আমাদের ব্যাংকে জমা পড়ে, ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আমাদের কাছে রিয়েল অ্যাকাউন্ট, আর রিয়েল অ্যাকাউন্ট যখন কামস ইন হয় আমরা শিখেছি সেটা হচ্ছে ডেবিট হয়, তাহলে ব্যাংক বাড়ছে, তাই তো? আমরা জার্নাল এন্ট্রিটা কি করব? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। শেয়ার অ্যাপ্লিকেশন এখানে কি? শেয়ার অ্যাপ্লিকেশন হচ্ছে আমাদের কাছে লাইবিলিটি, ঠিক আছে? কারণ যারা আমাদেরকে শেয়ারের টাকাটা দিয়েছে, ঠিক আছে, তারা কিন্তু আমাদের কাছে এখন লাইবিলিটি, ঠিক আছে? তো আমরা জানি যখনই মানে যারা মালিক হয় তারা যখন ক্যাপিটাল দেয়, সেই ক্যাপিটালটা বিজনেসের কাছে লাইবিলিটি হয়ে থাকে, ঠিক আছে? তো এখানে শেয়ার অ্যাপ্লিকেশনটাও সেরকম, কারণ এই অ্যাপ্লিকেশনের টাকার এগেইনস্টেই কিন্তু আমরা তাদেরকে মালিক হিসেবে ধরছি, ঠিক আছে? তাহলে কত টাকা দিয়েছে? 20,000টা শেয়ারেরই টাকা ঢুকেছে, অ্যাপ্লিকেশন কত টাকা জমা পড়েছিল? 2 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 20,000 ইন্টু 2, 40,000 টাকা। এখানেও হচ্ছে 40,000 টাকা। তাহলে এর ব্যালেন্স শিটে আমাদের কি ইম্প্যাক্ট পড়বে? ব্যালেন্স শিটে আমাদের এখানে আমরা লিখবো ব্যাংক, বসাবো কত? 40,000 টাকা। এখানে বসাবো আমরা শেয়ার অ্যাপ্লিকেশন, কত বসাবো? 40,000 টাকা। এবার
এটা হচ্ছে ফার্স্ট জার্নাল এন্ট্রি। এরপর কি হবে, এই যে অ্যাপ্লিকেশনের টাকাটা থাকবে, ঠিক আছে, এই অ্যাপ্লিকেশনের টাকাটাকে আমরা একটা ফান্ডে ট্রান্সফার করব। ঠিক আছে, ফান্ডে কেন ট্রান্সফার করব ভালো করে বুঝবে। আমরা যখন ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, মানে ক্যাপিটাল সাইডে বসাই, তোমরা এর আগে পার্টনারশিপ করেছো, আমরা ক্যাপিটালে পার্টনার্সদের নাম লিখি, তাই তো? পার্টনার্স ক্যাপিটাল বলে হেডিং থাকে, তার আন্ডারে পার্টনার্স, কোন পার্টনারের কত ক্যাপিটাল সেটা বলা থাকে। কিন্তু শেয়ারের ক্ষেত্রে তো অনেক মানুষ শেয়ারে ইনভলভ করবে, মানে ইনভেস্ট করবে। তো প্রত্যেকের নাম অনুযায়ী ওরম ভাবে যদি আমি ক্যাপিটাল এখানে এ বি সি ডি এরকম করে পরপর লিখতে থাকি যতজনের নাম আছে, তাহলে আমার ব্যালেন্স শিট বানানোটা পসিবল হবে না। তাই যারাই জমা দিচ্ছে টোটালটাকে আমরা কি ট্রিট করি, শেয়ার ক্যাপিটাল ট্রিট করি। বোঝা গেল? তো আমরা ক্যাপিটাল ফান্ডে টাকাটাকে ট্রান্সফার করব। ঠিক আছে, তাই যদি আমি যখনই ক্যাপিটালে টাকাটাকে ট্রান্সফার করব, তাহলে আমার কাছে এইখানে যে লাইবিলিটিটা ছিল, সেটা আমার কেটে যাবে। ঠিক আছে, আমার কাছে নতুন লাইবিলিটি ক্রিয়েট যেটা হবে, সেই লাইবিলিটিটা কি, সেটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে আমি কি করব, এটা ক্রেডিট হয়েছিল, এটাকে আমি ডেবিট করব যাতে লাইবিলিটি কেটে যায়। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু কি করব, করব শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, কত টাকার লাইবিলিটি ছিল, 40,000 টাকার লাইবিলিটি ছিল, সেটাকে কাটালাম আর ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করলাম, এটাও আমাদের কাছে লাইবিলিটি, এটা হচ্ছে 40,000 টাকা। তাহলে আমার ব্যালেন্স শিটে কি ইম্প্যাক্ট পড়বে, ব্যালেন্স শিটে এইটাকে আমরা সরিয়ে দেবো, শেয়ার অ্যাপ্লিকেশনটাকে সরিয়ে দেবো, তার জায়গায় এখানে চলে আসবে কি, শেয়ার ক্যাপিটাল। বোঝা গেল? গুড। আচ্ছা, এবার অ্যাপ্লিকেশনের টাকা পেয়ে গেছি, তারপরে বলছে অ্যালটমেন্ট 3 টাকা করে ছিল। এবার অ্যালটমেন্ট যেটা আছে ভালো করে বুঝবে, যখন যখন অ্যাপ্লিকেশনের টাকা পেয়ে গেছি, ঠিক আছে, তারপর যখন আমরা অ্যালটমেন্ট করছি, তখন আমরা ধরে নেব যে সবাই আমাদেরকে টাকা দেবে এবং আমরা অ্যালটমেন্ট অ্যাকাউন্টটাকে আগে ডিউ করব যে আমাদের এত টাকা পাওয়া বাকি আছে। আমি জার্নাল এন্ট্রিটা করব, ব্যালেন্স শিটে সেটার পোস্টিং করব, তাহলে তোমাদের আরো ক্ল্যারিটি পাবে। আমি আগে থেকে কি করছি, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কি হচ্ছে, শেয়ার অ্যালটমেন্ট যে অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে, এইটা হচ্ছে, কেন এটা ডেবিট করছি, কারণ আমরা ব্যালেন্স শিটে এটার পোস্টিং করব হচ্ছে শেয়ার অ্যালটমেন্ট বলে। কেন অ্যাসেট সাইডে এলো, কারণ এই টাকাটা বলছি আমরা ডিউ করছি, তার মানে এই টাকাটা আমরা সেই সমস্ত লোকেদের কাছ থেকে পাবো যাদেরকে আমরা অলরেডি মালিক হিসেবে ট্রিট করছি, যাদের থেকে আমরা অলরেডি অ্যাপ্লিকেশনের টাকাটা পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে এই টাকাটা পাওয়া আমার বাকি আছে, এই টাকাটা আমার বকেয়া আছে, আউটস্ট্যান্ডিং আছে, আমি পাইনি এখন এই টাকাটাকে, আমার এই টাকাটা মার্কেট থেকে নিতে হবে, তাই জন্য এটাকে আমি অ্যাসেট হিসেবে ট্রিট করছি, কারণ এটা আমি পাবো। তাহলে 20,000ই শেয়ারের টাকা পাবো ইন্টু 3 টাকা করে, তাহলে হচ্ছে 60,000 টাকা। আর 60,000 টাকা যদি আমি পাওয়ার থাকে, তাহলে 60,000 টাকা দিয়ে আমি আমার ক্যাপিটালটাকে বাড়িয়ে দেবো। তাহলে এখানে আমি লিখছি 60,000 টাকা, এখানে ক্যাপিটালটা বেড়ে যাবে, হয়ে যাবে 60,000 টাকা, সরি 60,000 টাকা বলছি, 60,000 টাকা দিয়ে ক্যাপিটাল বেড়ে যাবে, তাহলে হয়ে যাবে তোমার 1 লাখ টাকা।
ঠিক আছে, 1,00,000 টাকা। কি হলো, আগে ক্যাপিটাল ছিল 40,000 টাকার, ঠিক আছে, আরো 60,000 টাকা এলো, ঠিক আছে, তাহলে আমার ক্যাপিটাল এখন কত হয়ে গেল, 1,00,000 টাকার ক্যাপিটাল হয়ে গেল। তাহলে আমার এখনো কিন্তু ব্যালেন্স শিট দুদিকে ট্যালি করছে, ঠিক আছে, ব্যালেন্স শিট আমার এখনো দুদিকে ট্যালি করছে। আচ্ছা, এবার এই যে টাকাটা ডিউ করলাম, ঠিক আছে, তারপর সেই টাকাটা আমরা পাবো, ডিউ করার পর টাকাটা আমরা পাবো, কে কে টাকা দেবে, এ আর বি টাকা দেবে। তাহলে আমি জার্নাল এন্ট্রি কি লিখবো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, এবার এই দেখো এইখানে যে শেয়ার অ্যালটমেন্টের টাকাটা পাওয়ার ছিল তার জায়গায় আমরা টাকাটা পেয়ে যাচ্ছি, তাহলে এইখানে যে আমরা বকেয়াটা যেটা ছিল সেটাকে আমরা কাটিয়ে দেবো, সরিয়ে দেবো, তার জায়গায় আমরা ব্যাংকে টাকা পাচ্ছি, ব্যাংকটাকে বাড়িয়ে দেবো। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত টাকা দিয়ে ডেবিট হচ্ছে, 20,000টা শেয়ারের টাকা 3 টাকা করে আমরা পাচ্ছি, টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, 60,000। ঠিক আছে, 60,000 60,000। তাহলে এখানে আমরা এবার কি করব, ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে এই শেয়ার অ্যালটমেন্টটাকে আমরা মুছে দেবো, ব্যালেন্স শিটে এই শেয়ার অ্যালটমেন্টটাকে আমরা মুছে দেবো, তার জায়গায় আমরা ব্যাংকে বাড়িয়ে করে দেবো কত, 1,00,000 টাকা। মানে আগে যেখানে ব্যাংকে 40,000 টাকা ছিল সেই জায়গায় আমরা কি পেয়ে গেলাম, আরো 60,000 টাকা পেয়ে গেলাম, তাহলে আমাদের ব্যাংকের ভ্যালু আরো বেড়ে গেল, আমাদের ব্যাংকের ভ্যালু এখন দাঁড়াচ্ছে 1,00,000 টাকা। এবার আমাকে বললাম যে যেই পার্টটা আমরা অঙ্কে পড়িনি সেই সময় সেই পার্টটা পড়বো, ঠিক আছে, বলছে মানি ডিউজ অন ভেরিয়াস কল ওয়ার রিসিভড এক্সেপ্ট মিস্টার এ, তার মানে মিস্টার এ যে ছিল যে 12,000 শেয়ার হোল্ড করেছিল, কত হাজার শেয়ার হোল্ড করেছিল, 12,000 শেয়ার হোল্ড করেছিল, সে ফেল হয়েছে, সে টাকা দিতে পারেনি, সে ডিউ ডিউ হয়ে গেছে টাকা, ঠিক আছে, বোথ কল, একটা কলে না দুটো কলেই সে টাকা দিতে পারেনি, তাহলে সে এখন বদমাস হয়ে গেছে, আগে সে ভালো ছিল এখন সে টাকা দিতে পারছে না, ঠিক আছে, তো তাকে আমরা আর মালিক হিসেবে ট্রিট করব না, ঠিক আছে, কিন্তু আমরা যখন শেয়ার ডিউ করছিলাম তখন কি আমরা জানতাম যে সে আমাকে টাকা দিতে পারবে না, আমরা তখন তো জানতাম না, তাহলে আমরা কি করব, আমরা যেরকম ভাবে আগের গুলোতে ডিউ করছিলাম, ঠিক আছে, আমরা ডিউ করব, কারণ তখন আমরা জানি না সে টাকা দিতে পারেনি, ডিউ করার পর জানতে পারছি সে টাকা দিতে পারবে না। তাহলে ডিউ করার জার্নাল এন্ট্রি কি, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট 20,000 ইন্টু 4 ছিল আই গেস, দেখে নি, 4 টাকা করে পাওয়ার কথা ছিল ফার্স্ট কলে, ঠিক আছে, 80,000 টাকা, টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে আমার ফার্স্ট কলে 80,000 টাকা পাওয়ার ছিল। আমরা তাহলে ব্যালেন্স শিটের একটা ট্রিটমেন্ট কি করব, ব্যালেন্স শিট যেটা হবে, ব্যালেন্স শিটে তাহলে আমরা ক্যাপিটালটাকে বাড়িয়ে দেবো, ক্যাপিটাল কত দিয়ে বাড়াবো, 80,000 দিয়ে ক্যাপিটাল আমার বাড়বে, ঠিক আছে, আর এদিকে এদিকে যেহেতু আমার টাকা পাওয়ার বাকি আছে, আমি মনে করছি যে আমার টাকা পাওয়ার বাকি আছে, তাহলে এটা আমার কাছে অ্যাসেট, ঠিক আছে, আমি এখনো টাকা পাবো, তাহলে এখানে আমি কি লিখবো, শেয়ার ফার্স্ট কল বলে এখানে আমি 80,000 টাকা লিখবো। দেখো আমাদের ব্যালেন্স শিট কিন্তু এখনো ট্যালি করছে, ঠিক আছে, আমাদের দুদিকে সেম টাকা আছে, ঠিক আছে, এবার আমরা জানতে পারছি যে মিস্টার এ যে ছিল সে বদমাস হয়ে গেছে, সে আমাদেরকে আর টাকা দেবে না,
তাহলে আমরা কি করব, আমরা তাহলে তাকে মালিক হিসেবে আর ট্রিট করব না, ঠিক আছে। কিন্তু তার আগে অবধি আমাদের জার্নাল এন্ট্রিতে কি হবে, যখন আমরা টাকা পেলাম না তখন আমরা কি জার্নাল এন্ট্রি করব, ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে, ব্যাংক অ্যাকাউন্ট যে ডেবিট করছে আমরা, ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে শুধুমাত্র বি যে 8,000 শেয়ার হোল্ড করেছিল তার টাকাটা আসছে, মানে আমাদের টোটাল শেয়ার ছিল 20,000 টাকা, 20,000টা শেয়ার ছিল, তার মধ্যে দুটো পার্টে ভাগ ছিল, এ আর বি। এ 12,000 শেয়ার হোল্ড করেছিল, বি 8,000 শেয়ার হোল্ড করেছিল। এই টাকাটা আমরা পাচ্ছি, 8,000 টাকা আমরা পাচ্ছি, কিন্তু 12,000-এর টাকাটা আমরা পাচ্ছি না। তাহলে আমরা কি করবো, ব্যাংক অ্যাকাউন্টে যতটা টাকা পাবো ততটা টাকা আমরা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব। তাহলে আমি ব্যাংক অ্যাকাউন্টে 8,000 টাকা পাচ্ছি, ঠিক আছে, 4 টাকা করে, আমি তাহলে 32,000 টাকা পাচ্ছি। কত টাকা পাচ্ছি, 32,000 টাকা পাচ্ছি। আমার টু শেয়ার ফার্স্ট কল, মানে যেই টাকাটা আমার পাওয়ার কথা ছিল অ্যাকাউন্ট, সেটাকেও আমার কাটাতে হবে, মানে কমাতে হবে, সেটা তো আমাকে 20,000 দিয়েই কমাতে হবে, আমি এখানে 80,000 করছি। তাহলে এদের মাঝখানে যে বাকি যে ব্যালেন্সটা, যে টাকাটা আমরা পেলাম না, সেটাকে আমরা কি করব, সেইটাকে আমরা ট্রিট করব কলস ইন এরিয়ার বলে, মানে যেই টাকাটা আমাদের পাওয়ার কথা ছিল সেই টাকাটা আমরা আর পাবো না, সেই টাকাটাকে আমরা কি বলবো, কলস ইন এরিয়ার বলবো, ঠিক আছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। তাহলে আমাদের এটাতে ইম্প্যাক্ট কি পড়বে, প্রথম কথা হচ্ছে আমাদের কাছে শেয়ার ক্যাপিটালটা আছে, ঠিক আছে, সেইটা মুছে যাচ্ছে, আমাদের ব্যাংকে আরো 32,000 টাকা আসছে, ঠিক আছে। তাহলে ব্যাংক টোটাল হয়ে যাচ্ছে কত, 1,32,000 টাকা, ঠিক আছে। আমাদের শেয়ার ক্যাপিটাল আরো 80,000 টাকা দিয়ে বাড়ছে, আমাদের শেয়ার ক্যাপিটাল, মানে সরি, কোথায় গেল, হ্যাঁ, শেয়ার ক্যাপিটাল 80,000 টাকা দিয়ে বেড়েছিল। আমাদের কলস ইন এরিয়ার যেটা আছে, তাহলে মানে 12,000 ইন্টু 4, 12,000 ইন্টু 4 মানে হচ্ছে 48,000। এই যে গ্যাপটা, সেইটা দিয়ে আমাদের কিন্তু টোটালটা ট্যালি করছে। এবার এই যে টাকাটা আমরা পেলাম না, ঠিক আছে, সেইটাকে আমরা কোথায় বসাবো, সেটাকে আমরা অ্যাসেট সাইডে বসাবো কলস ইন এরিয়ার বলে। কত টাকা হয়েছিল, 48,000 টাকা, বোঝা গেল। এখনো আমাদের যে ব্যালেন্স শিট আছে সেটা ট্যালি করছে, ঠিক আছে, 1,80,000 টাকা, 1,80,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের 7 নম্বর জার্নাল এন্ট্রি, আমাদেরকে লাস্ট এন্ড ফাইনাল কল আছে, আমাকে সেইটার জন্য কি করতে হবে, সেই অ্যাকাউন্টটাকে আমাদেরকে ডিউ করতে হবে, আমাদের আবার টাকা চাইতে হবে। তাহলে যখন আমরা ডিউ করব তখন আমরা কি করব, শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট, মানে এই টাকাটা আমরা পাবো, ডেবিট করছি, টু শেয়ার ক্যাপিটাল, 20,000টা শেয়ারের 1 টাকা করে, এই যে 20,000টা শেয়ারের 1 টাকা করে, ঠিক আছে। তাহলে কত হলো, 20,000, এখানে 20,000। এবার এবার কোশ্চেন হতে পারে যে মিস্টার এ যে এর আগের শেয়ারের টাকাটাই তো দিল না, তাহলে তার শেয়ারটা আমরা আবার কেন ডিউ করছি, ঠিক আছে, সে একবার শেয়ারের টাকা দিতে পারেনি, আমরা ভাবছি যে সে হয়তো আবার টাকা দেবে,
আমরা সেই ভেবেই কিন্তু আবার ডিউ করবো তার কাছে, আবার আমরা রিকোয়েস্ট পাঠাবো টাকা পাঠানোর জন্য। ঠিক আছে, তাহলে আমার এখানে ব্যালেন্স শিটে কি ইম্প্যাক্ট পড়বে, এখানে আমি লিখব শেয়ার ফাইনাল কল ছিল না এটা, ফাইনাল কল, কারণ এই টাকাটা আমার পাবো 20,000 টাকা। এখানে আমি ক্যাপিটালে আরো 20,000 টাকা বাড়াবো। ঠিক আছে, হয়ে গেল। কিন্তু মিস্টার এ যে আছে সে বদমাশি আছে, সে আমাদের টাকা দেবে না, সে আগেও টাকা দেয়নি এখনো টাকা দেবে না, তাহলে আমরা ওকে মালিক হিসেবে আর মানবই না, আমরা ওকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে আবার কি জানলেনি করবো, মানে ও টাকা দিচ্ছে না আমাদেরকে। ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে, আমি কি বললাম, তাহলে আমরা এর কাছ থেকে কোনো টাকা এইবারেও পেলাম না, কিন্তু বিয়ের তো টাকা পেয়েছি, তাহলে বিয়ের টাকা যেটা পেলাম, ঠিক আছে, সেটা দিয়ে আমরা ব্যাংক অ্যাকাউন্টটাকে ডেবিট করবো, কারণ ব্যাংকে ততটা টাকাই এসছে। ঠিক আছে, ফাইনাল কল এখন 20,000 টাকাই কাটাতে হবে, তাহলে আমার বাকিটা যেটা পড়ে থাকবে সেটা আমার কি হয়ে যাবে, কলস ইন এরিয়ার। কত, 12,000 ইন্টু 1 করে, এটা আমরা পাইনি। ঠিক আছে, তাহলে আমার ব্যালেন্স শিটের পোস্টিং কি হবে, আমাকে এইটাকে মুছে দিতে হবে, এটাকে আমাকে মুছে দিতে হবে, কারণ ওই 20,000 টাকার বদলে আমি কিছু টাকা পেয়েছি আর কিছু টাকা পাইনি। যত টাকা পেলাম মানে 8,000 টাকা, সেটা আমি ব্যাংকে অ্যাড করব, 8,000 টাকা যেটা পেলাম সেটা আমি ব্যাংকে অ্যাড করব, তাহলে ব্যাংকের কাছে এখন আছে 1,40,000 টাকা। আর যেটা আমি পেলাম না সেটা কলসিন এরিয়ারে অ্যাড করব, তাহলে কলসিন এরিয়ার ভ্যালু হয়ে গেল কত, 60,000 টাকা। বোঝা গেল, তাহলে টোটাল আমার কিন্তু দুটো সাইডই ট্যালি করছে। টোটাল কত হলো এবার, এইখানেও আমার হচ্ছে 1,40,000 আর 60,000 2,00,000, আর এখানেও আমার হচ্ছে 2,00,000। ব্যালেন্স শিট আমার সবসময় ট্যালি করবে। বোঝা গেল, এবার এই যে মিস্টার এ যে আছে সে যেই টাকাটা দিল না, সেই টাকাটাকে আমাদেরকে কি করতে বলেছে আমরা পড়বো, কি করতে বলছে, আমাদেরকে বলছে সেই টাকাটাকে ফরফিট করে দিতে, সেই টাকাটাকে আমাদের কি বলছে, ফরফিট করে দিতে। ঠিক আছে, আর সেইটাকে আবার রিইস্যু করতে @7। ঠিক আছে, আমরা সেই টাকাটাকে ফরফিট করে দেবো। ঠিক আছে, পরের জার্নালিটা আমরা এখানে কন্টিনিউ করব। আচ্ছা, এবার আমরা কি করব, যখন ফরফিট করব, যখন আমরা মিস্টার এ কে আর মালিক হিসেবে মানবই না, তখন আমরা কি করব, তার ক্যাপিটালটাকে প্রথমে লেস করে দেবো এখান থেকে, কারণ তার ক্যাপিটালটাকে আমরা সরিয়ে দেবো, তাকে আর মালিক হিসেবে মানবই না। তাহলে এই পার্টটা তোমাদের লিখতে হবে না, ঠিক আছে, এটা জাস্ট দেখাচ্ছি। এর যেটা ক্যাপিটাল আছে মানে 12,000টা শেয়ারের 10 করে 1,20,000 টাকা। ঠিক আছে, সেটাকে আমরা কি করব, সরিয়ে দেবো, তাহলে আমার কাছে এখন ক্যাপিটাল কত পড়ে থাকবে, আর শুধু 80,000 টাকা ক্যাপিটাল পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টকে যখন আমরা সরিয়ে দেবো, তাহলে জার্নাল এন্ট্রি কি করব, শেয়ার ক্যাপিটাল এতক্ষণ ধরে সব জায়গায় ডেবিট হচ্ছিল, ঠিক আছে, সরি, শেয়ার ক্যাপিটাল এখন এতক্ষণ ধরে সব জায়গায় ক্রেডিট হচ্ছিল, এবার আমরা শেয়ার ক্যাপিটালটাকে কি করবো, ডেবিট করে দেবো, কারণ আমরা সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট কত, 12,000টা শেয়ারের 10 টাকা করে
ডেবিট সাইড ধরছি, এটাকে ক্রেডিট সাইড ধরছি, সরিয়ে দিচ্ছি 1,20,000 টাকা। ঠিক আছে, 1,20,000 টাকা। এবার আমাকে এই কলসিন এরিয়ারটা যেটা মিস্টার এ দেয়নি, ঠিক আছে, সেই টাকাটাও আমরা পাবো না। তাহলে এই কলসিন এরিয়ার টাকাও আমরা আর ব্যালেন্স শিটে রাখবো না। তাহলে আমাকে এই কলসিন এরিয়ার টাকাও সরিয়ে দিতে হবে, কলসিন এরিয়ার টাকাও সরিয়ে দিতে হবে। আমরা মিস্টার এর সাথে রিলেটেড কিছুই ব্যালেন্স শিটে রাখবো না। ঠিক আছে, কলসিন এরিয়ার টাকা সরিয়ে দিতে হবে। এক সেকেন্ড, কলসিন এরিয়া ছিল 60,000 টাকা, ঠিক আছে, আমরা 60,000 টাকা সরিয়ে দেবো। তাহলে কলসিন এরিয়ার এতক্ষণ ধরে ডেবিট হয়েছিল, আমরা তাহলে কি করলাম, এটাকে সরাবো, তাহলে টু কলসিন এরিয়ার, তাহলে ক্রেডিট করতে হবে 60,000 টাকা। বোঝা গেল? কিন্তু মিস্টার এ কিছু টাকা তো দিয়েছে, যেরকম অ্যাপ্লিকেশনের 2 টাকা, অ্যালটমেন্টের 3 টাকা। তাহলে এইখানে মিস্টার এ দিয়েছিল 12,000 ইন্টু 2, 24,000 টাকা। আর এখানে দিয়েছিল 12,000 ইন্টু 3, 36,000 টাকা। টোটাল 60,000 টাকা। এই 60,000 টাকা তো দিয়েছিল, মিস্টারে 60,000 টাকা দিয়েছিল, কিন্তু যেহেতু মিস্টারে আমাদের সাথে বদমাশি করেছে, আমাদেরকে টাকা দেয়নি সঠিক সময়, এই 60,000 টাকাটা আমরা ফেরত দেব না। এই 60,000 টাকাটাকে আমরা কি করব, এই 60,000 টাকাটাকে আমরা কি করব, টু ফর ফিচার অ্যাকাউন্ট হিসেবে ট্রিট করব। ফরফিট করে নিয়েছি, আমরা নিয়ে নিয়েছি এই 60,000 টাকা, আমরা দেব না। ঠিক আছে, তাহলে এটার ইম্প্যাক্ট কি কি পড়বে ব্যালেন্স শিটে? প্রথম কথা হচ্ছে এই 1,20,000, সেটা আমাদেরকে সরাতে হবে, আমরা সরিয়ে দিয়েছি, আমরা সরিয়ে দিয়েছি। কলসিন এরিয়ারে 60,000 টাকা আমাদেরকে সরাতে হবে, আমরা সরিয়ে দিয়েছি। ঠিক আছে, কিন্তু আমরা তো কিছু টাকা দিয়েছি, সেই টাকাটাকে আমাদের কাছে এটা পড়ে থাকবে ফর ফিচার হিসেবে, টু ফর ফিচার অ্যাকাউন্ট, তাহলে এখানে পড়ে থাকবে। এটা আমাদের কাছে প্রফিট ধরতে পারো এক ধরনের। ঠিক আছে, আমাদের কাছে পড়ে থাকবে, এই টাকাটাকে আমরা পরবর্তীকালে ইউজ করব। ঠিক আছে, তাহলে এবার ব্যালেন্স শিটের যেরকম অবস্থা, ঠিক আছে, আমার এদিকে আসছে কত, 1,40,000, আর আমার এদিকেও আসছে এখানে 80,000 আর এখানে 60,000, 1,40,000। তাহলে আমার ব্যালেন্স শিট এখনো ট্যালি করছে। এবার কি বলেছে, এই যে শেয়ারের যে টাকাটা আছে, এটাকে আমরা রিইস্যু করেছি, আবার নতুন কোনো মানুষের কাছে আমরা শেয়ারটাকে রিইস্যু করে দিয়েছি, এই 12,000 শেয়ার, টোটাল শেয়ারটাকে রিইস্যু করেছি। আর রিইস্যু যেটা করেছি সেটা আমরা 7 টাকায় রিইস্যু করেছি। তাহলে যখন রিইস্যু করেছি, তাহলে আমাদের কাছে টাকা আমরা পাবো। ঠিক আছে, এইখানে কিন্তু আর ইনস্টলমেন্টে ভাগ হয়ে আসেনি, কিছু বলেনি, একেবারে রিইস্যু করেছি, কিছু বলে দেওয়া নেই, মানে একেবারে টাকা আমাদের কাছে এসছে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট, এটা হচ্ছে 10 নম্বর এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কত টাকা এসছে, 12,000 শেয়ার 7 টাকা করে, 84,000 টাকা। ঠিক আছে, কিন্তু আমরা কি বলেছি, আমরা বলেছি যারা আমাকে 12,000 টাকা দেবে, ঠিক আছে, তাদেরকে আমি ফুললি পেড আপ, এই যে ফুললি পেড আপ শেয়ার ইস্যু করব। তার মানে আমরা তাদের থেকে 7 টাকা নেব, কিন্তু তাদেরকে শেয়ার ইস্যু করব 10 টাকার। বোঝা গেল? আমরা তাদের থেকে 7 টাকা নেব, কিন্তু তাদেরকে মালিক বানাবো কত, 10 টাকার। কারণ আমাদের কোম্পানিতে যে শেয়ার গুলো আছে সেগুলো সব 10 টাকারই শেয়ার আছে, কোনো শেয়ার 7 টাকার নেই। কিন্তু যেহেতু এই শেয়ারটা আমরা আগে একজনকে ইস্যু করেছিলাম, পরে আমরা আবার সেটাকে ফরফিট করে নতুন কাউকে ইস্যু করছি, তাই জন্য আমরা সেটাকে কিছু কম দামে মার্কেটে ছেড়ে দিচ্ছি। তাহলে এই যে শেয়ারটা তাকে আমরা দিচ্ছি, তাই কিন্তু আমরা 10 টাকার শেয়ারই দিচ্ছি, কিন্তু দিচ্ছি কিসের জন্য, কত টাকার এগেনস্টে, 7 টাকার এগেনস্টে। তাহলে আমরা এখানে কি লিখবো,
টু শেয়ার ক্যাপিটাল, মানে তার তো শেয়ার ক্যাপিটাল আবার বাড়বে, কারণ এই টাকার শেয়ারের হিসেবে তাকে আমি মালিক হিসেবে ট্রিট করবো, তার ক্যাপিটাল আমরা বাড়াবো। তাহলে কত হবে? 12,000 ইন্টু 10, তাহলে কত হয়ে গেল? 1,20,000। কিন্তু আমার তো ডেবিট সাইড আর ক্রেডিট সাইড মিলছে না। তাহলে এই যে টাকাটা আমাদের মিলছে না, এটা কিন্তু আমাদের ক্ষতি, মানে ও তো আমাকে টাকাটা দিল না। তাহলে এই টাকাটা আমরা অ্যাডজাস্ট করব কোথা থেকে? আমাদের যেই ফরফিচার অ্যাকাউন্টটা ছিল মিস্টার এর থেকে, যে টাকাটা আমরা নিয়েছিলাম, ঠিক আছে, আমরা যেটাকে এতক্ষণ মনে ছিল আমাদের কিছু বাড়তি টাকা প্রফিট হিসেবে ট্রিট করছিলাম, আমাদের কাছে বাড়তি টাকা এসছে, আমরা এই খরচাটাকে সেইখান থেকে বেয়ার করব, আমরা নিজেদের পকেট থেকে বেয়ার করব না। তাহলে আমরা ফরফিচার অ্যাকাউন্টটাকে ডেবিট করব এখানে। কত টাকা দিয়ে ডেবিট হবে? যত টাকার গ্যাপ আছে, 36,000 টাকা। তার মানে এই 36,000 টাকা যে লস হলো, সেটাকে আমরা ফরফিচার অ্যাকাউন্ট থেকে কি করলাম? আমরা সরিয়ে দিলাম। তাহলে এটার ব্যালেন্স শিটে আমাদের ইম্প্যাক্ট কি পড়বে? চলো দেখে নিই। আচ্ছা, প্রথম কথা, আমার ক্যাপিটাল যেটা ছিল, ঠিক আছে, সেইখানে আমার আরো ক্যাপিটাল অ্যাড হবে। এক সেকেন্ড, আমার ক্যাপিটাল অ্যাড করছি আমি, ঠিক আছে। কত টাকা ক্যাপিটাল অ্যাড করছি? 1,20,000 টাকার ক্যাপিটাল অ্যাড করছি, ঠিক আছে। আমার ক্যাপিটাল টোটাল কত হয়ে গেল? 1 2 3 4 5, 2 লাখ টাকার ক্যাপিটাল হয়ে গেল, ঠিক আছে। ফরফিচার যে অ্যাকাউন্টটা ছিল সেখান থেকে আমি 36,000 টাকা কমাবো, তাই তো? ফরফিচার থেকে আমি লেস করবো 36,000, কত হবে লেস করে? 60,000 ছিল, 36,000 লেস করলাম 24,000 টাকা, ঠিক আছে। তাহলে এটাকে আমি লাল কালিতে লিখি, তাহলে দেখতে সুবিধা হবে। 24,000 টাকা, ঠিক আছে। আচ্ছা, আর ব্যাংকে কত টাকা এসছে? 84,000 টাকা। আমি তাহলে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করব 84,000 টাকা। তাহলে আমার ব্যাংক অ্যাকাউন্ট হয়ে যাবে, আগে 1,40,000 ছিল, এখন 84,000 এলো, 2,24,000 টাকা। তাহলে আমার এই সাইডের টোটালে কত আসবে? 2,24,000 টাকা, 2,24,000 টাকা, বোঝা গেল? তাহলে আমার এই সাইডে টোটাল আসার কত? 2,24,000 টাকা। আমরা দেখি আসছে কিনা। আমাদের ক্যাপিটাল এখন কত পড়ে আছে? 2 লাখ টাকার ক্যাপিটাল আছে, আর আমার ফরফিচার অ্যাকাউন্টে কত পড়ে আছে? 24,000 টাকা পড়ে আছে। তাহলে আমার এই দিকেও টোটাল ক্যাপিটাল কত আসছে, মানে টোটাল লাইবিলিটি সাইড কত আসছে? 2,24,000 টাকা। তাহলে আমার এদিকের সাথে এদিক ট্যালি করছে। এবার এই যে ফরফিচারের টাকাটা এতক্ষণ পড়েছিল নরমালি, সেইটাকে এবার আমরা আমাদের কাছে পার্মানেন্টলি নিয়ে নেব, কারণ এই শেয়ারের এগেইনস্টে আমাদের আর ফরফিচার হওয়ার নেই, আর নতুন করে এই শেয়ারের মধ্যে কোনো শেয়ার ইস্যু করার, মানে এই 20,000 শেয়ার আর নতুন করে ইস্যু করার নেই, ঠিক আছে। এবার এই যে 24,000 টাকা যে ফরফিচার আমাদের কাছে পড়ে থাকলো, যেটা আমাদের কাছে বাড়তি লাভ, সেই টাকাটাকে আমরা ট্রান্সফার করে দেবো। কোথায় ট্রান্সফার করব? আমরা ক্যাপিটাল রিজার্ভে ট্রান্সফার করব। তাহলে আমাদের লাস্ট এন্ট্রি কি হবে? শেয়ার, এই সরি, লিখতে পারি শেয়ার ফরফিচার, ঠিক আছে, ফরফিচার অ্যাকাউন্টস ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ, ঠিক আছে। 24,000 টাকাটা আমরা ট্রান্সফার করে দেবো, ঠিক আছে, হয়ে গেল। তাহলে এটা আমার ইম্প্যাক্ট কি পড়বে ব্যালেন্স শিটে? আমার কাছে এই যে ফরফিচারটা আছে, আমি এটাকে পুরোটাকে মুছে দেব, আমার কাছে আর কোনো ফরফিচার থাকবে না, ঠিক আছে। আমার কাছে তার জায়গায় চলে আসবে ক্যাপিটাল রিজার্ভ, কত টাকা? 24,000 টাকা। তাহলে এখনো আমার ব্যালেন্স শিট যেটা আছে সেটা ট্যালি করছে 2 লাখ, আর এখানে 24,000, তাহলে 2,24,000
আর এখানে আমাদের টোটাল ছিল 2,24,000। এখানে আমাদের অঙ্ক শেষ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল অঙ্কটা। বোঝা গেল? আশা করছি তোমাদেরকে যে জার্নাল এন্ট্রির সাথে আমি অঙ্কটাকে ব্যালেন্স শিট দিয়ে বোঝালাম, তাতে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হয়েছে যে প্রতিটা জার্নাল এন্ট্রি সেগুলোর ইম্প্যাক্ট ব্যালেন্স শিটে কিভাবে পড়ছে। কারণ এর পরের দিন থেকে যখন আমরা অঙ্ক করব, আমরা হয়তো শুধু জার্নাল এন্ট্রিতে ফোকাস করব, কিন্তু তোমাদের আজকের ক্লাসটাতে কিছুটা বেসিক ক্লিয়ার হয়ে গেল যে পরের দিন মানে আমাদের প্রতিটা জার্নাল এন্ট্রির ইম্প্যাক্ট কিভাবে ব্যালেন্স শিটে পড়ছে। তোমরা একদম বেসিকটা বুঝতে পারলে। আর আমরা এরপর আরো একটু কিছু ডিফিকাল্ট অঙ্ক বা আরো একটু কিছু ট্রিকি অঙ্কের দিকে পরের ক্লাসগুলোতে যাব। বাকি যে থিওরি পোর্শনটা রয়েছে সেটাকে আমরা কভার করব বললাম, আর এমসিকিউ সেটটাও আসছে। তো কমার্স স্ট্রিটের সাথে জুড়ে থাকো। ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল এই চ্যাপ্টারটা খুব ভালো করে তোমাদেরকে মাস্টারি করাতে পরের ক্লাসও আসছি আমি, সৌভিক।